এই ধরনের সুপারি কিলার এনে বা জঙ্গি ঢুকিয়ে বাংলার বুকে অরাজকতা সৃষ্টি করার যে ঘটনা, এটা কিন্তু আগে এত মাত্রায় ছিল না। 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকে যেভাবে শুরু হয়েছে, এখন অর্জুন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, কোনো ভবিষ্যৎ নেই। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই অপসংস্কৃতিটা শুরু করেছিল অর্জুন সিং। এই যে রাজ্য থেকে দুষ্কৃতীরা পশ্চিমবাংলায় আসছেন, সেই রাজ্যের প্রশাসনেরও দায়িত্ব যে তার রাজ্যে যে দুষ্কৃতী রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, কে কলঙ্কিত করার জন্য বেআইনিভাবে দুর্নীতিতে পা দিয়ে তারা প্ল্যান স্যাংশন করছেন বা বাড়ির পারমিশন দিচ্ছেন। এনকাউন্টারকে সমর্থন করেন, বাংলার পুলিশ যদি এনকাউন্টার করে সেটাকে সমর্থন করেন না। তিনি দলের সুপ্রিমো, তার নির্দেশ দলের নেতৃত্ব এবং সকল স্তরের কর্মী সমর্থক আমাদের প্রত্যেকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গীতা, কোরআন, বাইবেল শিরোধার্য। কখনো মালদা, কখনো কলকাতা, আবার ইতিমধ্যে আমরা দেখলাম ডায়মন্ড হারবারেরও একই পরিস্থিতি। একের পর এক তৃণমূল নেতাকে নিশানা করে গুলিবিদ্ধ করা হচ্ছে। শহরে যদি এই ধরনের পরিস্থিতি হয়, তাহলে কি এটা মেনে নিতে হবে যে প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন তার কাজ ঠিক করে করছে না? নিশ্চিতভাবেই দেখুন, এটার দুটো অ্যাসপেক্ট থাকতে পারে। এক হচ্ছে বিরোধীদের আক্রমণ, আবার কোথাও গোষ্ঠীদ্বন্দ্বের কথাও উঠে আসছে, না যে এমনটা নয়। মালদার ক্ষেত্রে প্রথম যেটা হলো দুলাল সরকারের ঘটনায়, আমাদের দলের টাউন প্রেসিডেন্ট, তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হলো এবং রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করলো। ফলে নিশ্চিতভাবে এটা বোঝা যাচ্ছে যে, আর এটা তো প্রথম নয়, আমরা পশ্চিমবাংলার রাজনীতিতে সিপিএম আমল থেকে দেখে আসছি এই ধরনের ঘটনা। কিন্তু এই দস্তুরটাকে যত তাড়াতাড়ি যাতে সমূলে নিঃশেষ করা যায়, সেদিকে রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের নজর থাকবে, নজর আছে। এবং একই সাথে এটাও বলতে হবে যে এই ধরনের সুপারি কিলার এনে বা জঙ্গি ঢুকিয়ে বাংলার বুকে অরাজকতা সৃষ্টি করার যে ঘটনা, এটা কিন্তু আগে এত মাত্রায় ছিল না। 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকে যেভাবে শুরু হয়েছে, ভাটপাড়ায় আমরা প্রথম এটা দেখেছিলাম। অর্জুন সিং ভাটপাড়ায় বিজেপির টিকিটে 2019-এ জেতার পরে তিনি সুপারি কিলার, জঙ্গি বিহার, উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে ঢোকাতে শুরু করেন এবং সেই অপসংস্কৃতি বাংলার একটা অঞ্চলে, ওই ভাটপাড়া অঞ্চলে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কিছু পকেটে সেটাকে এস্টাবলিশড করার চেষ্টা করা হয়েছিল। এখন সেক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি এমন রয়ে গেছেন রাজ্যের প্রতিটা কোনো পকেট জুড়ে, যেখানে তারা সুপারি কিলার নিয়ে আসছেন, জঙ্গি ঢোকাচ্ছেন। এবং একই সাথে আমার মনে হয় যে এগুলো শুধুমাত্র রাজ্য প্রশাসন বলে নয়, বাইরে থেকেও যদি কেউ ঢুকে থাকে, তাহলে যেখান থেকে, ধরুন বিহার থেকে কেউ বাংলায় আসছে, উত্তরপ্রদেশ থেকে কেউ বাংলায় আসছে, সেখানে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন সেটাকে রোধ করবে এমনটা নয়। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনের ভূমিকা রয়েছে, অনেক বেশি ভূমিকা রয়েছে, কারণ পশ্চিমবঙ্গে ঢুকছে তো তাদের ভূমিকা এটাই, তারা যেন এই বাইরে থেকে আততায়ী দুষ্কৃতীর রাজ্যে ঢোকাকে তারা যাতে দমন করতে পারে। কিন্তু একই সাথে যে রাজ্য থেকে দুষ্কৃতীরা পশ্চিমবাংলায় আসছেন, সেই রাজ্যের প্রশাসনেরও দায়িত্ব যে তার রাজ্যে যে দুষ্কৃতী রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা। কোথাও কি এটা বলছেন যে মূলত অর্জুন সিং এর জয়ের পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে? অ্যাবসলিউটলি, অর্জুন সিং এর 2019 সালে জয়ের পর থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, একথা তো অস্বীকার করে লাভ নেই। তার হাত ধরেই জঙ্গিরা, জঙ্গি বলবো না, রাদার বলবো আততায়ী দুষ্কৃতীরা নিশ্চিতভাবে অর্জুন সিং এর হাত ধরেই ঢোকা শুরু করে। ভাটপাড়ায় পরের পর যে ঘটনা ঘটেছিল, এখন এগুলো ইতিহাস হয়ে গেছে বাংলার রাজনীতিতে। অর্জুন সিং পরবর্তীকালে ফুল বদল করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে হয়েছিল। তারপরে আবার তিনি টিকিট পেলেন না, আবার বিজেপিতে যোগদান করলেন, পরাজিত হলেন। এখন অর্জুন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, কোনো ভবিষ্যৎ নেই। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই অপসংস্কৃতিটা শুরু করেছিল অর্জুন সিং। কারণ এটা তো অস্বীকার করার জায়গা নেই যে অর্জুন সিং এবং তার গোটা পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায় এদের পরিবারকে যথেষ্ট সম্মান করত। ওনার বাবা কংগ্রেসীর ঘরানার রাজনীতিক ছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ছেলে এরকম একটা দুষ্কৃতি তৈরি হবে, নিশ্চিতভাবে তার বাবা মনে করেননি। অর্জুন সিং যে অপসংস্কৃতি বাংলার বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল বিজেপির হাত ধরে, বিজেপির দিল্লি এবং কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্যে, সেটাই কোথাও হয়তো শুধুমাত্র বিজেপি বলে নয়, তৃণমূল কংগ্রেসেরও কেউ সেটাকে গ্রহণ করছেন। দল তাদেরকে আইডেন্টিফাই করছে। আপনি ধরুন, যেটা আমি বললাম যে মালদায় যে টাউন প্রেসিডেন্ট যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দল থেকে অপসারিত করা হয়েছে, এটাকে তো
তৃণমূল কংগ্রেস আইডেন্টিফাই করেছে, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, সিবিআই এনআইএ তদন্ত তো হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে রাজ্য প্রশাসন যথেষ্ট তৎপর এবং প্রশাসনের প্রতি ভরসা রাখা উচিত। তবে একই সাথে মুখ্যমন্ত্রী নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে তার দপ্তর, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার দপ্তরের কিছু আধিকারিককে ভৎসনা করেছিলেন যে তারা সঠিক খবর দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী যখন নিজে ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন, নিজে ব্যাপারটাকে অ্যাড্রেস করছেন রাজ্যের প্রশাসনিক সাংবিধানিক অভিভাবিকা হিসাবে, তখন নিশ্চিতভাবে অন্য আমাদের কারুর কিছু বলার থাকে না, আমাদের সেই স্পর্ধা নেই। কিন্তু এইটুকু বলবো যে রাজ্য প্রশাসন যথেষ্ট তৎপর আছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এত সহজে বাংলার গ্রামে গ্রামে আগ্নেয়াস্ত্র কি করে পৌঁছে যাচ্ছে, কখনো টুর্নামেন্টের উদ্বোধনীতে, কখনো আবার এই গুলি বিদ্যুতে আহত হচ্ছেন, কখনো দেখা যাচ্ছে তৃণমূলের নেতাবৃন্দরা, আবার পুলিশকেও আক্রমণ করা হচ্ছে। অ্যাবসলিউটলি এটাও মনে রাখতে হবে যে আজ থেকে জাস্ট কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রকাশ্য জনসভা থেকে বলেছিলেন যে আপনাদের হিন্দু ঘরে অস্ত্র রাখুন, আপনাদের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিন। এবং আমরা দেখেছি আমাদের রামনবমীর মিছিল হয় বাংলার বুকে, সেখানে অস্ত্রের ঝনঝনানি। এই অস্ত্রের ঝনঝনানি কিন্তু আমরা দুর্গাপুজোর সময় দেখতে পাই না, অথচ দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসবে সমস্ত বাঙালিরা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নির্বিশেষে ধর্ম, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে বাঙালিরা মেতে ওঠে। তো সেখানে আমরা অস্ত্রের ঝনঝনানি দেখি না, সেখানে অস্ত্র শুধুমাত্র মায়ের হাতেই থাকে অসুর দমনের জন্য। তো রামনবমীতে অস্ত্রের ঝনঝনানি, দিলীপ ঘোষের হাতে অস্ত্র যখন তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। আজ সুকান্ত মজুমদার প্রকাশ্য জনসভা থেকে তার দলের কর্মী, সমর্থক এবং যারা হিন্দুত্ববাদী রয়েছেন তাদেরকে নিদান দিচ্ছেন যে আপনাদের সন্তানদের হাতে অস্ত্র তুলে দিন। এখন এই অস্ত্র তুলে দেওয়ার নিদান যদি রাজনৈতিক দলের প্রতিনিধিদের থেকে আসে, সেই রাজনৈতিক দল যদি আবার কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকে এবং রাজ্যের প্রধান বিরোধী দল হয়, তাহলে বুঝতে হবে যে এই অস্ত্র বাংলায় ঢুকছে এবং বিভিন্ন লোকজন সেগুলিকে ব্যবহার করছেন অনৈতিকভাবে, বেআইনিভাবে। তাদের পেছনে কার মদত রয়েছে? তো এই আক্রমণ, প্রশাসনের ওপর অস্ত্র দিয়ে আক্রমণ, এগুলো কখনোই কাম্য নয়। গোয়ালপুকুরে যে ঘটনাটা ঘটেছিল, গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায়, অত্যন্ত অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনা। যারা রক্ষক তাদের ওপর আঘাত করা হয়েছে, কিন্তু একই সাথে পুলিশ যারা দুষ্কৃতী আক্রমণ করেছিল তাদেরকে এনকাউন্টার করে। এবার এনকাউন্টার নিয়ে বিতর্ক থাকতে পারে। এক শ্রেণীর মানুষ তারা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের এনকাউন্টারকে সমর্থন করেন, বাংলার পুলিশ যদি এনকাউন্টার করে সেটাকে সমর্থন করেন না। এটা দ্বিচারিতা, আমি এই বিতর্কে ঢুকবো না। তবে নিশ্চিতভাবে আমার মনে হয় যে আমি যেমনটা আগেও বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে তার প্রশাসনিক বৈঠকে পুরো ব্যাপারটাকে অ্যাড্রেস করেছিলেন এবং রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ, রাজ্য সরকারের আইবি, তারা যদি আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করে তাহলে এই জিনিসগুলোকে নিশ্চিতভাবে প্রশাসনিক স্তরে দমন করা যায়। ইতিমধ্যে আমরা দেখলাম বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডার বিতর্ক হলো। কোথাও কি এই যে ছবির গন্ডগোল দলের ভেতরের গন্ডগোলকে ইঙ্গিত দিচ্ছে? না, একদমই না। এটা খুব সামান্য ব্যাপার। কারণ দেখুন, ছবিটা তো কোনো দলীয় নেতৃত্ব ডিজাইন করেননি। ওই ক্যালেন্ডারের গ্রাফিক্সটা যিনি গ্রাফিক্স ডিজাইনার ছিলেন তার দ্বারা হয়তো কোনো ভুল ডিজাইন হয়ে গিয়েছিল। এখন কে গ্রাফিক্স ডিজাইনার ছিলেন সেটা তো আমাদের কারোর পক্ষে বলা সম্ভব নয়, দল কাকে দায়িত্ব দিয়েছিল করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে ওই ক্যালেন্ডারটা প্রথমে স্প্রেড করা হয় বলে আমরা সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানতে পারছি। তো তারপর মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে রাজ্য নেতৃত্বকে যেমনটা নির্দেশ দেন, তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকেই আবার নতুন ডিজাইনের ক্যালেন্ডার জেলা স্তরে, ব্লক স্তরে, বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দেবার চিন্তাভাবনা করা হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হচ্ছে। ফলে এগুলো অত্যন্ত নিচু স্তরের ব্যাপার, অত্যন্ত একটা প্রফেশনাল এরার। যিনি গ্রাফিক্স ডিজাইনার ছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা একটু বড়, মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা ছোট করে ফেলেছিলেন, যেটা নিশ্চিতভাবে কাম্য নয়। কারণ দলনেত্রী, তার দল, তার তৈরি করা, তিনি শেষ কথা, তিনি সর্বোচ্চ নেত্রী, তিনিই সাধারণ সম্পাদক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে তারই ডেপুটি বলা যেতে পারে। বলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজনের ছবিই আছে। যেরকম দস্তুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সাইজে বড় হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি একটু ছোট হবে। সেই দস্তুর অনুযায়ী নতুন ক্যালেন্ডার, নতুন ডিজাইন, সেটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে দলীয় কর্মী নেতৃত্বদের মধ্যে। ফলে আমার মনে হয় যে একটা অংশ দলের অভ্যন্তরে মূলত বিরোধী এবং সংবাদ মাধ্যমের একটা অংশ যারা
হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী, তারা এগুলো নিয়ে অনেক চর্চা আলোচনা করছেন। তবে আমরা যারা দলের কর্মী, প্রান্তিক স্তরের কর্মী, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দলে তো বারবার গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত আসছে। হ্যাঁ, না, অভিষেক ব্যানার্জি নিজেও বলেছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে। নিশ্চিতভাবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ বিষয়টা হচ্ছে 2008 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে 2024 সালের লোকসভা পর্যন্ত দল শ্রীবৃদ্ধি দেখেছে, আসন সংখ্যার শ্রীবৃদ্ধি ঘটেছে। 2019 সালের লোকসভা বাদ দিলে ভোট শতাংশের শ্রীবৃদ্ধি ঘটেছে। এমন একটাও ইলেকশন আমরা ফেস করিনি 2008 থেকে 24 এই 16 বছরে যেখানে আমাদের ভোট শতাংশ কমে গিয়েছে। তো জনপ্রতিনিধি বেড়েছে, সাংগঠনিক পদাধিকারী বেড়েছে, দলে নতুন শাখা সংগঠনের ইনক্লুশন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যদি দলে এত ডেডিকেটেড কর্মী থাকেন, তার সাথে সমর্থক, ভোটার, তাহলে মত পার্থক্য থাকতেই পারে। তবে এটাও জেনে রাখা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী হিসাবে তিনিই দলের শেষ কথা, তিনি দলের সুপ্রিমো। তার নির্দেশ দলের নেতৃত্ব এবং সকল স্তরের কর্মী সমর্থক আমাদের প্রত্যেকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গীতা, কোরআন, বাইবেল শিরোধার্য। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কোনো ওপিনিয়ন দিতে বলেন, মতামত পেশ করতে বলেন, তাহলে এমনটা হতেই পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতের সাথে অন্য কারোর মতামত মিলল না, হতে পারে অন্য একজনের মতামতের সাথে আরেকজনের মতামত মিলল না। এটা তো মতামত আদান প্রদান, মত বিনিময়। যে কোনো গণতান্ত্রিক প্রগতিশীল দলে মত বিনিময়ের পরিকাঠামো থাকা উচিত, সেটা তৃণমূল কংগ্রেসেও আছে। কিন্তু নেত্রী যখন নির্দেশ দেবেন, নেত্রী যখন সিদ্ধান্ত নেবেন, সেখানে আর মত বিনিময়ের কোনো জায়গা থাকে না। সেই সিদ্ধান্ত একযোগে ওপর থেকে নিচ পর্যন্ত সকলে গ্রহণ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেছেন, তেমন তিনি একথাও বলেছেন যে দলের শৃঙ্খলা তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে তার জন্যও যা, একজন বুথে পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগানো, পতাকা টাকানো কর্মীদের ক্ষেত্রেও তাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেন, যে নির্দেশ কার্যকরী করার কথা বলেন, সেই নির্দেশকে কার্যকরী করার দায়িত্ব বা সেই সিদ্ধান্তকে শিরোধার্য মানার দায়িত্ব আমাদের প্রত্যেকের। ফলে মতানৈক্য, মত পার্থক্য, মতান্তর থাকতেই পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বের মধ্যে মনান্তর কোথাও নেই। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম গোটা শহরে যত সময় যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় হেলে পড়ে যাওয়া বাড়ির হদিশ মিলছে, এবং তার মাঝেই মেয়রের মন্তব্য, যেখানে তিনি বলছেন যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়। সেটা নিয়ে ইতিমধ্যে পৌরসভার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এটা নিয়ে কী বলবেন? হ্যাঁ, আমি মূল যে ঘটনাটা থেকে এটার সূত্রপাত, অর্থাৎ বাঘাযতীনের কলকাতা কর্পোরেশনের 99 নম্বর ওয়ার্ডের যে বাড়িটি হেলে পড়ে, সেই বাড়িটি পুকুর বুঝিয়ে তৈরি হয়েছিল যখন বোর্ড ছিল সিপিআইএমের, মেয়র ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর যখন তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশনের ক্ষমতায় আসে, তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশনে বোর্ড তৈরি করার পর থেকে কিন্তু ওই ওয়ার্ডে, আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, একটিও বেআইনি নির্মাণ হয়নি। তা বলে কলকাতা কর্পোরেশন বা বিভিন্ন 108-10টা মিউনিসিপ্যালিটি রয়েছে, সেখানে কি কোথাও কোনো বেআইনি নির্মাণ হয়নি? এটা যদি বলি তাহলে মিথ্যাচার করা হবে। আমি সেটা বলবো না। জনপ্রতিনিধিদের দায়িত্ব নিশ্চিতভাবে রয়েছে, কিন্তু এটাও জেনে রাখা দরকার সাধারণ মানুষের যে ওই বাড়ির ল্যান্ডলর্ড এবং ওই বাড়ির প্রমোটার, তারা কর্পোরেশনের পারমিশন না নিয়ে হাইড্রলিক মেথডে ওই বাড়িটিকে সোজা করার চেষ্টা করেছিলেন। কলকাতার মাটি অত্যন্ত নরম, সেই মাটিতে হাইড্রলিক মেথড কাজ করানো সম্ভব না। স্বাভাবিকভাবেই বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়েছে। এবং আমি এটাও দেখলাম যে বাগুইহাটির বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডে বাগুইহাটিতেও একটি বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছিল, এবং হেলে পড়ে পাশের বাড়িটির সাথে সেই বাড়িটির দূরত্ব অত্যন্ত কমে গেছে, প্রায় গায়ে লেগে গেছে। সেখানকার বাড়ির মালিক অত্যন্ত নির্লজ্জভাবে নিজের পক্ষে সাফাই দিচ্ছেন। জনপ্রতিনিধিদের দায়িত্ব একদমই নেই এ কথাটা নয়, তবে এটাও ঠিক যে কর্পোরেশনের মেয়র বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তার পক্ষে তো প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কাগজপত্র দেখা সম্ভব নয়। যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন নির্দিষ্ট পৌরসভা বা কর্পোরেশনে, সেই প্রশাসনিক আধিকারিকদেরকে চিহ্নিত করা হোক। কারা প্রশাসনে থেকে আধিকারিক হিসাবে, ইঞ্জিনিয়ার হতে পারে, ল্যান্ড ডিপার্টমেন্ট হতে পারে, যারা প্ল্যান স্যাংশন করে, যারা পারমিশন দেয়, কারা রয়েছে এবং কারা অত্যন্ত দায়িত্বশীলভাবে, অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারকে কলঙ্কিত করার জন্য
বেআইনিভাবে দুর্নীতিতে পা দিয়ে তারা প্ল্যান স্যাংশন করছেন বা বাড়ির পারমিশন দিচ্ছেন। 3 তলার প্ল্যান স্যাংশন হচ্ছে, সেটা পারমিশন হচ্ছে 5 তলার। কেন হচ্ছে? এর দায় প্রশাসনের সেই সমস্ত আধিকারিকদের নিতে হবে। এবং আমরা বারবার বলছি, সিপিআইএম আমল এগুলো বললে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদেরকে আক্রমণ করেন যে তৃণমূল কংগ্রেস সব জায়গায় সিপিএমে চলে যায়, কিন্তু বাস্তবতাটা এটাই যে সিপিআইএম আমলে তো প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, যেমন তৃণমূল কংগ্রেস আমলেও হচ্ছে। এখন ধরা যাক 2006 সালে যিনি 25 বছর বয়সে কোনো এক কর্পোরেশনের কাজে ঢুকেছিলেন, 2024 সালে তার বয়স নিশ্চয়ই 60 হয়নি, তিনি এখনও অবসর গ্রহণ করেননি, তিনি এখনও কাজের দায়িত্বে রয়েছেন। এবং এবার এইটা তো হতেই পারে যে সেই 2006 সালে কলকাতা কর্পোরেশনে রিক্রুট হওয়া কোনো এক ব্যক্তি, তিনি সিপিআইএমের কোনো এক লোকাল কমিটির সেক্রেটারি অথবা স্থানীয় বিধায়ক, মন্ত্রী, সাংসদ, তার থেকে লেটার নিয়ে এসে রেকমেন্ডেশনে কাজে ঢুকেছিলেন। পরবর্তীকালে হয়তো তার পদোন্নতি হয়েছে, তিনি আজকে বড় কোনো শীর্ষ পদে রয়েছেন কর্পোরেশনের, তিনি মনে প্রাণে সিপিআইএম সমর্থক। তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার যাতে মানুষের সামনে সেই সরকারের মুখ ফেস লস হয়, যাতে সেই সরকারকে সমালোচনায় বিদ্ধ হতে হয়। ফলে এই ধরনের মানুষগুলোকে আমি সিপিআইএম বলে একটা উদাহরণ দিলাম। এবার তিনি যে সিপিআইএম পন্থী হবেন তা নয়, তিনি তৃণমূল কংগ্রেস পন্থীও হতে পারেন। দলমত নির্বিশেষে আমাদের বক্তব্য খুব ক্লিয়ার। রাজ্য সরকার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ গ্রহণ করার সময় যেমন দলমত দেখেন না, ঠিক যেভাবে দুলাল সরকার খুনে তার দলের, আমাদের দলের টাউন প্রেসিডেন্টকে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেন, একইভাবে প্রশাসনের অভ্যন্তরে শুধুমাত্র কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বলে নয়, এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, এই দুর্নীতিতে কারা বিকাশ ভবনে বসে আছেন, তাদের কোন সময় রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টগুলো আইনি ছিল না বেআইনি ছিল, তারা কিভাবে নতুন লোকজনকে রিক্রুটমেন্ট দিয়েছে, কেন এগুলোর জন্য রাজ্য সরকারকে বারবার আদালতে তাদের ফেস লস হচ্ছে, এগুলোরও একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতা আসার আগে বদলা নয় বদল চাইয়ে ডাক দিয়েছিলেন। তিনি মাতৃসমা, ক্ষমাশীলা, স্নেহশীলা। কিন্তু আমরা এটাও মনে করি যে একই সাথে একজন দক্ষতায় নির্দেশ দিচ্ছেন প্রশাসনিক বৈঠক থেকে, বেআইনিভাবে বাড়ি স্যাংশন করা যাবে না। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে কলকাতা কর্পোরেশন বা বেশিরভাগ কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে এই প্ল্যানগুলো সাবমিশন বা স্যাংশন বা পারমিশন অনলাইন মেথডে হয়, যেখানে দুর্নীতি করার সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু তাও যদি কেউ বগলের তলা গোফের ফাঁক দিয়ে করে থাকে, তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করা হোক, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ যে বাড়ি হেলে পড়ছে, সেই বাড়ি যদি ভেঙে যায় তাহলে শুধু সেই বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না, পাশের বাড়ি যেটা সঠিক প্ল্যানে, সঠিক পারমিশনে স্যাংশন হয়েছে, সঠিকভাবে তৈরি হয়েছে, সেটা ক্ষতিগ্রস্ত শুধু হবে না, সেই বাড়িতে যারা বাসিন্দা রয়েছেন তাদের প্রাণহানির আশঙ্কা আছে। ফলে এদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।